আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আগামী কিছু সময় থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের, আমাদের দেশের বরেণ্য মানুষদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তার নাম খান আসিফুর রহমান আগুন। তিনি সঙ্গীত শিল্পী, তিনি অভিনেতা। আগুন ভাই, কেমন আছেন? Pretty well. আমরা যে মানুষটাকে এখানে পাই তারা বড় মানুষ বলেই পাই বা আমন্ত্রণ জানাই। আমি বড় মানুষ না, বড় মানুষ, সেটা উচ্চতার দিক থেকে হোক বা সব দিক থেকেই। তো সেখানে এই বড় মানুষটা একটা সময় বড় থাকেন না, ছোট থাকেন, মানে ছোটবেলার কথা বলছি। ছোটবেলাটা সম্পর্কে ছোট করে একটু শুনবো। আপনার পড়াশোনা, গানের শুরু। আমি পড়াশোনা করেছি উদয়ন স্কুলে। প্রথমে পড়তাম ইউল্যাবে, ওখানে ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তারপরে উদয়ন থেকে ম্যাট্রিক, সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ঢাকা কলেজে গ্রাজুয়েশন। আচ্ছা, সেখানে যে দুইজন মানুষ আপনার মাথার উপর ছিলেন তারা সারা দেশের মানুষের কাছে পরিচিত, দেশের বাইরেও পরিচিত, খান আতাউর রহমান এবং নীলুফার ইয়াসমিন। আপনার বাবা মা, এমন বাবা মা পাওয়া সবার ভাগ্যে হয় না, আপনার হয়েছে। এই মানুষ দুইজন সম্পর্কে একটু জানবো। আমার আব্বা ছিলেন আমার সবচেয়ে বড় বন্ধু, আর আমার মার সাথে খুব একটা মেলামেশা আমি করিনি, কারণ হচ্ছে উনি যে ডিসিপ্লিনড লাইফ লিড করেছেন, আই ওয়াজ নট ডিসিপ্লিনড অ্যাট অল। ওকে, সেই জন্য আমার বাবাও একটু এলোমেলো ছিল, হঠাৎ খেপে যেত, এই করতো সেই করতো। তো উনি আমার কাছে হিরো হিসাবে মানে স্বীকৃতি পেয়েছেন আমার শিশুকালের মানসপটে। তো এটাই তো। কিন্তু আরও একজন মানুষ, ছোটবেলায় আমরা প্রত্যেক ছেলে মেয়ে তাদের মায়ের পরে দ্বিতীয় মা হিসেবে যাকে জানে তিনি হচ্ছেন খালা। আপনার খালা সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে সম্পর্কটা তখন আপনার কেমন ছিল? খালাম্মা ছিল আমার আরেকজন মানে কাছের মানুষ। আমার মারা 5 বোন, খালাম্মা সবচেয়ে ছোট। তো উনি যাবতীয় যত দুষ্টুমি টুষ্টুমি আমার সাথে করতেন, তো ওভাবেই বেড়ে ওঠা। আর বাকি 4 খালার সাথে আমার এতটা ফ্রেন্ডলিনেস ছিল না। আচ্ছা, আপনার কি মনে পড়ে যে প্রথম কিছু বেশি মানুষের সামনে গান গাওয়ার পর্বটা কোনটা ছিল বা সময়টা? সবচেয়ে প্রথম স্টেজ শো আমার হয় উদয়ন স্কুলে। আই ওয়াজ ইন ক্লাস 9। তো 10-এর ফেয়ারওয়েল দেওয়ার জন্য একটা মানে তোড়জোড় চলছিল, কীভাবে কী করা যায় না যায়। তো তখন আমার একটা গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল উদয়ন স্কুলে। হারমোনিয়াম বাজিয়ে গান, সাথে তবলা, আর তো কিছু নাই। ভূপেন হাজারিকার 2টো গান গেয়েছিলাম, একটা হচ্ছে বিস্তীর্ণ দুপারে, আর একটা মনে হয় শরৎবাবু। এটা দিয়ে আমার যাত্রা শুরু। কিন্তু যাত্রা শুরু হয় আশপাশের মানুষের মন্তব্য শুনে গন্তব্য নির্ধারণ করা যায়। এখন কি ধরনের মন্তব্য ছিল আপনার আশপাশের মানুষগুলোর? আমাকে নিয়ে নাচানাচি শুরু হয়েছে তখন। আর আপনার শিক্ষকরা কি বললেন? তারা তো নাচবেন না, তারা মন্তব্য করবেন। হ্যাঁ, আমার শিক্ষকরা হ্যাপি ছিলেন আমাকে নিয়ে খুবই। আচ্ছা, এখন যদি আগুনকে আমরা চিনেছি কোন সময় থেকে সেই বিষয়টা বলি, সেটা কেমত থেকে কেমত সিনেমা থেকে, কিন্তু মনে হয় না। না, আমরা যদি বলি একবারে সাধারণ পর্যায়ে পরিচিতিটা। কিন্তু এর আগে যে সাডেন নামে যে ব্যান্ড ছিল, সেই ব্যান্ডের সঙ্গে আপনার ভালোই অ্যাক্টিভিটি ছিল। অফকোর্স, আমার প্রথম অ্যালবাম তো সুপারহিট। হ্যাঁ, তো একটু শুনি ওই ব্যান্ডের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার 9-এর 3জন ছেলে, ওদের একটা ব্যান্ড ছিল, খুব সুন্দর ব্যান্ড। তো ওই ব্যান্ডে ওরা এসে আমাকে, আর সুমন আমাদের বেস গিটারে ছিল, সুমনকে এখন সবাই চেনে কেলটু সুমন নামে। আচ্ছা, কেলটু সুমন বলে সবাই চিনে মিউজিশিয়ানরা, এমনি সুমন বললে চেনে না। এমনি সুমন বললে আবার ওই বেস বাবাকে চিনে। তো এই দুজনকে এসে তারা অফার দিল যে আমাদের সাথে আপনারা জয়েন করবেন কিনা। তো এই জয়েন করলাম। তারপর আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, ওদের তখন ম্যাট্রিক শেষ, ওই টাইমটাতে আমাদের অ্যাক্টিভিটিস শুরু। আপনার প্রথম অ্যালবাম অচেনা, সেই অচেনা গানের অ্যালবামের গানগুলো কিন্তু অচেনা থাকেনি, মানে চেনা হয়েছিল, শ্রোতারা চিনেছিল। তার মানে হচ্ছে, যদি অ্যালবামের সাফল্যের কথা বলি, অর্থাৎ স্টেজের পরে যে বড় জায়গাটা, সেটা অ্যালবাম, বিশেষ করে ওই সময়। তো ওই বিষয়টা আপনার উপর কিভাবে প্রভাব ফেলেছিল? এটা একটা খুব সুন্দর ইতিহাস আমার জীবনে। সেটা হচ্ছে, আমরা যখন সাডেনের অ্যালবাম রেকর্ডিংয়ে যাই, আমার বাবার স্টুডিওতে এটা রেকর্ডিং হয়েছিল, শ্রুতি স্টুডিও না, মগবাজার। মগবাজার। তো
তো সেখানে আমাদের 12টা গান করতে লেগেছিল, 14টা গান ছিল, ওটা করতে খরচ হয়েছিল আমাদের 12,500 টাকা। আমরা 5 জন মেম্বার, তো 2,500 টাকা করে জমিয়েছি। আমাদের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যে 5 জন ছিলাম একসাথে, এই 5 জনই কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, বাবার উপরে আমরা নির্ভরশীল ছিলাম না। তো ও ঘটনাটা হচ্ছে এরকম যে অ্যালবাম যখন রেকর্ডিং শেষ হয়ে গেল, তখন আব্বাকে গিয়ে আমি একদিন জিজ্ঞেস করলাম যে আব্বা, তোমার স্টুডিও মানে তো আমারই স্টুডিও, এখানে আমাদের বিল দিতে হবে? তো তখন আব্বা কোনো উত্তর দেয় নাই। তো উনি তার ম্যানেজারকে দিয়ে বলিয়ে পাঠিয়েছে যে আগুনদের বলো যে বিলটা দিতে। আচ্ছা, আই ওয়াজ আপসেট, এটি কেমন কথা, এত কমার্শিয়াল হলে হয়? এত কমার্শিয়াল হলে হয়? তো আমরা দিলাম টাকা, অ্যালবাম রিলিজ হয়ে গেল, সুপার হিট অ্যালবাম। তারপরে আব্বা গিয়ে আমাকে অফিসে ডাকিয়েছে, ডেকে বলেছে যে আগুন, তুই কি জানিস তোর থেকে আমি এই 2,500 টাকা কেন নিয়েছি? না তো কেন? বলে, বড় হয়ে যেন বলতে পারিস নিজের টাকার জোরে বড় হয়েছি, বাবার টাকার জোরে বড় হয়নি। একদম। কি সাংঘাতিক দর্শন আব্বার, না? মানে সে বুঝেছে যে ছেলেটাকে যদি এই কথা যেন শুনতে না হয়, খানা তার ছেলে, এত বিরাট বড় লোকের ছেলে, এ তো এরকম হবেই, করতে দেয়নি আমাদের এটা। এমন হয়েছে যে স্যান্ডেল ছিঁড়ে গেছে, আব্বার তখন কোটি কোটি টাকা, কোটি 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 টাকা আব্বার। স্যান্ডেল ছিঁড়ে গেছে, আব্বাকে গিয়ে বলেছি যে আব্বা, স্যান্ডেল ছিঁড়ে গেছে, এই আশায় যে একটা নতুন স্যান্ডেল দিবে। নো, নীলা ওর স্যান্ডেলটা একটু সেলাই করার ব্যবস্থা করো। এইভাবে আমরা কোটি টাকার মধ্যে বড় হয়েছি ঠিকই, কিন্তু লাক্সারি দেখিনি আমরা। কেমত থেকে কেমত সিনেমার নাম যদি সামনে আসে, তখন আমাদের 3 জন মানুষের কথা মনে পড়ে, সালমান শাহ, মৌসুমী এবং আগুন। কারণ আপনাদের প্রথম কাজ বলতে সেভাবে হয়তো পেছনে পেছনে আপনারা টুকটাক কাজ করেছেন, কিন্তু একসঙ্গে যদি জ্বলে ওঠার বিষয়টা বলি, সেটা আপনাদের ছিল। আমরা রুনা লালের প্রসঙ্গে যাওয়ার আগে যদি একটু আপনার যে একক গানটা বাবা বলে ছেলে নাম করবে, এই গানের লিরিক যখন হাতে পেলেন, অর্থাৎ একটু স্মৃতিচারণ শুনতে চাই। আমার কাছে ইট ওয়াজ নাথিং স্পেশাল, গান দিয়েছে, গান গেয়েছি। আচ্ছা, তারপর যখন রুনা লায়লা ওনার সঙ্গে গাওয়ার অফার আসলো? কিছুই না, বিকজ রুনা এনাদেরকে তো জন্মের থেকে দেখেছি, নতুন কিছু না তো ওনারা আমার কাছে। কিন্তু উনি যেভাবে গাইতে পেরেছেন বা এতদিনের অভিজ্ঞতা, আর আপনি বলতে গেলে চলচ্চিত্রের প্রথম, বলতে গেলেন আসলেই চলচ্চিত্রের প্রথম, তো কোনো রকম মানে আনইজি ফিল বা কোনো কিছু ছিল না? আপনি মানুষ একটা। তাই তো। আচ্ছা, এটা গেল। তারপর আসলো একটা জোয়ার, আমি বলবো সেটা আগুনকাল। আগুনকাল কি জন্য? এত চমৎকার চমৎকার গান ওই সময় আপনি গেয়েছেন এবং সেগুলো আমাদের মুখে মুখে ফেরে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের চলচ্চিত্রের যাকে রাজপুত্র বলা হয়, এখনো সমান জনপ্রিয় সালমান শাহ, তার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আপনি, অর্থাৎ কাজের বাইরেও এক সম্পর্কটা ছিল। সেই সম্পর্কটা একটু যদি বলেন আমাদের। বিউটিফুল সম্পর্ক ছিল আমার আর সালমানের, বিকজ ওর মেন্টাল হাইট আর আমার মেন্টাল হাইট একই রকম ছিল। ও তো একটা ভদ্র ফ্যামিলির থেকে এসছে, মানে এমন না যে ফিল্মে এসে ওর করেছি খেয়েছি শিখতে হয়েছে, কি প্রমিত বাংলা শিখতে হয়েছে। ও কীভাবে হাঁটতে হবে, কীভাবে দৌড়াতে হবে, অ্যাঙ্গার প্রকাশ করতে হবে, দুঃখ পেতে হবে, কাঁদতে হবে, ওগুলো সে ছোটোবেলা থেকেই জানে। এই জন্য আমিও তো একটু রিচ ফ্যামিলির থেকেই এসেছি, তো এই জন্য আমাদের মেন্টালিটিটা খুব ম্যাচ করতো। কিন্তু আগুন ভাই, আমার জানার খুব ইচ্ছে ছিল, হয়তো আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, তবু আমাদের দর্শকরা তো জানার অধিকার রাখে, আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছিল? ওখানেই, অর্থাৎ কাজের সময় থেকে। এর আগে আমি জানতাম, ওর নাম তো ইমন, হ্যাঁ, ওকে জানতাম আমি। আমাদের পল্লব, নোবেল, শিমুল, এটা আমাদের দোস্ত সব, ওদের সাথে ও রিলেটেড ছিল। এরপর আমি যেটাকে আগুনকাল বললাম, সেখানে দেখা গেছে যে সালমান শাহর যত চলচ্চিত্র ছিল, 1টা 2টা কিংবা সবগুলো আপনার গান থাকতো। সেখানে চলচ্চিত্রের বিষয়টা এরকম যে চাইলে একজন পরিচালক একজন সিঙ্গারকে নিয়ে আসতে পারেন না, দর্শক চাহিদা থাকতে হয়, দর্শকেরা আগের গানটা পছন্দ করেছেন কিনা সেই জিনিসটা তারা খেয়াল করেন এবং দেখেন, কারণ দিন শেষে টাকা উঠে আসতে হবে অবশ্যই। সেখানে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এই গানের কোনো বিশেষ কিছু বলবেন না গতানুগতিক গানের মতোই? না না, তখন তো আমার কাছে এগুলি আমার কাছে কোনো গানই গতানুগতিক গান ছিল না। আমি চেষ্টা করতাম মন দিয়ে গাইতে। কিছু কিছু গান আমার নিজস্ব দোষের কারণে আমি অত পারফেক্ট করতে পারিনি, সেগুলো ফেলে আসা ইতিহাস।
কিন্তু পৃথিবীতে সুখ বলে যেরকম খালাম্মার সাথে যখন বুথে ঢুকলাম, তখন খালাম্মা আমাকে এটা বলেছিল, আগুন এখন কিন্তু আমি তোর খালাটারা না, ফিল্মের স্ক্রিন প্লে ভেবে গান গাবি, এখন আমি তোর প্রেমিকা, এইভাবে গান গা, দেখি কি প্লেব্যাক শিখেছিস। তারপর বাকিটা তো ইতিহাস, জীবন সংসার। জাকির হোসেন রাজু। হ্যাঁ, এই সময়টা আরেকটা চটুল গান ছিল, যে চটুল গান আমরা চটুল বলে ফেলে দিইনি, এখনো ছুটে ছুটে মুখে মুখে ফেরে, বৃষ্টি সুপার। এই গানটার ব্যাপারে একটু শুনবো। এইটার ব্যাপারে তো আর কিছু নাই, তখন তো র্যান্ডম গান গেয়েই যাচ্ছি, অর্থাৎ বিশেষ করে আলাদা কোনো কিছু না, এই গানটা গাইতে হবে, বিষয়টা এরকম। তারপরে আরেকটা সময় আসলো, সেই সময়টা নিয়ে কিঞ্চিত সমালোচনা হয়েছে, আগুন কেন ডিপজলের কণ্ঠ দিবেন, আগুন কেন দিলদারের কণ্ঠ দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে, চলচ্চিত্র হচ্ছে এমন একটা জায়গা, খুব সুন্দর কণ্ঠ কিংবা খুব অভিজ্ঞ তিনি, কিন্তু যার ঠোঁটে গানটা যাবে তার কণ্ঠের সঙ্গে বা কথা বলার সঙ্গে কিংবা অঙ্গভঙ্গির সঙ্গে মিলছে না, সেখানে আপনাকে তারা এমনভাবে সিলেক্ট করলেন এবং মানুষ প্রচণ্ড রকম ভালোভাবে গ্রহণ করলো। যেমন ধরেন সানডে মানডে ক্লোজ কইরা দে, পুত কইরা দিমু, কেরা বেড়া লাগাইয়া দিমু, সানডে মানডে ক্লোজ কইরা দিমু, কলসি ফুটা কইরা দিমু, পাট খেতে লইয়া যামু। আচ্ছা, অনেক আছে। তো এখন আপনি তখন এরকম কিছু বলেছিলেন কিনা, হয় না যে আমি চলচ্চিত্রে এরকম গান গেয়েছি, এত রোমান্টিক, তো সুপারহিট, সেখানে আমি ওই গানগুলো আমি গাইতে চাই না, এরকম কখনো বলেছেন কিনা? বলবো, তার মানে এই যে খানিকটা সমালোচনা, এটা কখনো আপনি গায়ে মাখেননি? মানুষ তো জানতোই না যে ওটা আমার গলা। হ্যাঁ, তো রিসেন্টলি জেনেছে, যে জানতো যে দিলদারি গিয়েছেন, ডিপজলি গিয়েছেন। আর আমার যে দিলদারের গান গাওয়া, দীপজলের গান গাওয়া, দীপু ভাইয়ের গান গাইতে বাংলাদেশের হেন কোনো আর্টিস্ট নাই যে আমার শ্রুতি স্টুডিওতে এসে ফেল করে নাই, একমাত্র আমি পাশ করেছি, এই জন্যই এটা হয়েছে। শুরুতেই যে বললাম পরিচয়ের কথাটা, শুধু সঙ্গীত শিল্পী তো বলিনি, বলেছে অভিনেতা, এই পরিচয়টাও অভিনেতা হিসেবে আমরা সম্ভবত আপনাকে প্রথম পেয়েছি এখনো অনেক রাত ফিল্মে। হ্যাঁ, কিন্তু আমি সবচেয়ে প্রথমে অভিনয় করেছিলাম আমার যখন 7 বছর বয়স, ডানপিটে ছবি নামে একটা ডকুমেন্টারিতে, জসিমউদ্দিনের উপরে সেই ডকুমেন্টারি ছিল, আমি ছোট জসিমউদ্দিনের ক্যারেক্টার প্লে করেছিলাম, আব্বারি ছবি। আচ্ছা, তো ওই সময়টা কি আদৌ কিছু বুঝে ক্যামেরার সামনে গেছেন, না বললো তাই গেলাম? হ্যাঁ, বললো তাই গেলাম। সেটার আশপাশের প্রতিক্রিয়াটা কি ছিল? আমারও বলি মনে নেই, অনেক ছোট ছিলাম আমি তখন। হ্যাঁ, তারপর তো অনেক লম্বা বিরতি। হ্যাঁ, তাই তো। কিন্তু অভিনয়ের কোথাও ছিলেন না, মানে একবারে আমার এন্ট্রি হয়েছে রঙের মানুষে, এনটিভির মেগা হিট সিরিয়াল রঙের মানুষ দিয়ে আমার মেইন যাত্রা শুরু অভিনয়। তারপর চলচ্চিত্রে এখনো অনেক রাত, তারপর ঘিরুপুত্র কমলার বিষয়টা। হ্যাঁ, আপনার ব্যাপারেই শুনছি, আরো শুনবো, কিন্তু তার আগে একেবারে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে, সেটা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা বই মেলা করেন, বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে, ছেলে মেয়েদের হাতে, যারা হয়তো এমনিতে বই কেনারও সুযোগ পায় না, এমনিতে পড়ার সুযোগ তো অনেক দূরের কথা, তারা সেই সুযোগটা করে দেন। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটা মহৎ উদ্দেশ্য তারা পালন করছেন। এখন কিন্তু লেখাপড়াটা ভুলে গেছে, পুরুষরা ভাবে এন্টারটেইনমেন্টই ওদের জীবনে সব কিছু, নারীরা ভাবে রান্নাবান্নাই ওদের জীবনে সব কিছু। পড়তে যে হবে প্রতিদিন অন্তত একটা চ্যাপ্টার হলেও যে পড়তে হবে, এটা আমাকে বলে গেছিলেন আমার আব্বা। বলেছিলেন যে প্রতিদিন বই পড়বি, যদি বই না পাস প্রতিদিন এক পাতা হলেও নিউজ পেপার পড়বি, সেটাও যদি না পাস যা পাবি তাই পড়বি। আপনার প্রসঙ্গে আবার যাই আমরা, আপনার কাজ প্রসঙ্গে। আপনি শুধু অভিনয় করেন, শুধু গান করেন সেটা না, আর অনেকগুলো কাজ করেন, সেই কাজের প্রসঙ্গে তো যাবই, তবু ঘেটুপুত্র কমলার সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন একটু জানবো। হুমায়ুন চাচা জুয়েলকে দিয়ে ফোন করেছিল, জুয়েল বলল যে স্যার এই বস স্যার তো আপনাকে ডাকে। চলে গেলাম, অভিনয় করলাম। অভিনয় কালীন সময়টা ওয়ান্ডারফুল কেটেছে, ওয়ান্ডারফুল। হুমায়ুন আহমেদ তো নর্মাল কিছু না, হুমায়ুন আহমেদ মানে হুমায়ুন আহমেদ। ওনার সাহচর্যে এসে এই কাজ করতে পারাটা তো 7 জন্মের ভাগ্য আমার। কিন্তু এই কাজটা আপনার প্রথম কাজ না, আপনি শিল্পী হিসেবে 2 দুয়ারিতে কাজ করেছেন, মাথায় পড়েছি সাদাকে। এই গানটা
হয়তো অন্য 10টা গানের মতো হওয়ার কথা না, হওয়ার কথা না বলতে ওনার ডাকাটা কিংবা প্রথম প্রস্তাব করাটা ইত্যাদি ইত্যাদি, একটু পেছনে গল্প তো আমরা জানি না, যদি একটু জানান আমাদের। হুমায়ুন চাচা যখন আমাকে প্রথম ডাকলেন অভিনয়ের জন্য, জুয়েলি ফোন করেছে যে বস আপনাকে তো স্যার খুঁজে। কেন? বলে আমাদের নাটকে অভিনয় করবেন। ওর নাটকটা ছিল চন্দ্র কারিগর, আচ্ছা, 26 পর্বের এক নাটক ছিল, সেটাতে আমার এন্ট্রি। তো বললাম কখন আসবো? বলে 2টায়। আমি এখন হঠাৎ চিন্তা করলাম এটা তো হুমায়ুন আহমেদ, একটু দেখি তো কোন 2টা, এটা কি দিন 2টা না রাত 2টা? আবার ফোন করেছি জুয়েলকে, জুয়েল এই তো ঘটনা, কোন 2টা? বলে বস রাত 2টা। ঠিক আছে, তা আমি রওনা দিয়েছি। তো নুহাশপল্লীতে যে রাস্তাটা দিয়ে ঢোকে ওইটা তখন একেবারেই কাঁচা রাস্তা, নো ইলেকট্রিসিটি, নাথিং। তো কিছুদিন গাড়ি চালিয়ে যাওয়ার পর যখন ফোন করেছি জুয়েলকে যে দুটো রাস্তা আলাদা হয়ে গেছে সামনে, আমি কোন রাস্তায় যাবো তো জানি না। জুয়েলকে ফোন করলাম, জুয়েল বললো কেউ ফোন ধরে না, হক ভাই ফোন ধরে না, জুয়েল ফোন ধরে না। হক ভাই হচ্ছে হুমায়ুন চাচার বাসার কেয়ারটেকার নুহাশপল্লীর। তো আমি লাইটটা যখন অফ করেছি, আই ফেল্ট যে এটা কি জাহান্নাম নাকি ভাই, মানে কিচ্ছু দেখা যায় না, এদিক দিয়ে এইসব হচ্ছে, নিশাচর প্রাণীরা জেগে উঠেছে। সকাল হলো, ফোন করলাম, ধরেছে যে 2টা রাস্তা কোথায় যাব, আর সারা রাত ফোন ধরলি না কেন? তোমার যে বস আমরা খুব গভীর ঘুমেছিলাম। ঠিক আছে, কোথদিকে যাবো? বস বামের রাস্তায় ঢোকেন। তো কিছু দূর যাওয়ার পরেই দেখলাম সেই স্বপ্নের গেট। তো গেলাম, সকালে নাস্তার টেবিল, হুমায়ুন চাচার খাওয়া দাওয়ার ব্যাপার আবার খুব এলাহি ব্যাপার ছিল, টেবিল ভরা খাওয়া থাকতে হবে, ভোজন রসিক। তো নাস্তা খাওয়ার পরে বললাম চাচা কল কখন? বললেন যে তুমি ঘুমাও, তুমি ডাক দিবে। আমি শুয়ে আছি ওখানে, উইন্ডো দিয়ে দেখা যায় একদম শালবন। দুপুরে খেতে বসলাম, চাচা কল কখন? বলে তুমি গিয়ে বিশ্রাম দাও, তোমারে ডাক দিবে। ওকে, রাতে ডিনার একসাথে। এই ডিনার খাওয়ার পরে উনি আমাকে বললেন ওয়েলকাম টু নুহাশপল্লী। এই কথা উনি সবাইকে বলেন না। ওয়েলকাম টু নুহাশপল্লী মানে হচ্ছে তুমি এখন থেকে নুহাশপল্লীর মেম্বার। আমি যদি নাও থাকি, তুমি যদি কোনোদিন নুহাশপল্লীতে আসো, তোমার জন্য রুম ফ্রি, খাওয়া ফ্রি, সব ফ্রি। ঠিক আছে, কিন্তু নুহাশপল্লীর কিছু কিছু নিয়ম মাইনা চলতে হবে। কি নিয়ম চাচা? বলে যে রাত 8টার পরে দিঘির পাড়ে যাইবে না। বললাম কেন? বললেন সেখানে লোকজন কিছু কিছু অশরীরী জিনিস দেখে। তারপরে বললেন মাগরিবের আজানের সময় নামাজের বেদিটা আছে ওখানে একটা, ওইটার কাছে যাইবে না। বললাম কেন? বললেন যে ওখান থেকে মানুষ অদ্ভুত অদ্ভুত সব ফুলের গন্ধ পায়, যে ফুলগুলি ওখানে নাই। ওখানে অজ্ঞান অবস্থায় মানুষকে পাওয়া গেছে। ঠিক আছে, এবং কিছু কিছু মানুষ এই নুহাশপল্লীর মিথের প্রতি অনাস্থা জানাইছে, তাদেরকে পাওয়া গেছে ওই পিছনের তার কাটার বেড়ায়, তারা ঝুইলা ছিল, রক্ত বাইর হচ্ছে গায়ের থেকে। বিশ্বাস করতে হবে এইগুলো। তা আমি বললাম চাচা আমি তো খুব উইক হার্ট একজন মানুষ, খুব ভয় পাই আমি। চাচা সমস্যা হচ্ছে যে আমার কোমরে সবসময় একটা লাইসেন্স করা পিস্তল থাকে, .22 অ্যাস্ট্রা কোম্পানির। আমি যদি ভূত দেখি আমি গুলি করে দেবো। না 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 না, নুহাশপল্লীর মধ্যে আর্মস অ্যালাউড না, তুমি আর্মস জমা দাও। কিসের আর্মস, কিসের কি জমা দেবো? আমার আর্মস আমার কাছে দেয় নাকি? এটা ঠান্ডা পরিবেশ। আমি ঘরে চলে গেলাম। তা 11টা সাড়ে 11টার দিকে একটা ছোটোখাটো একটা ছেলে ঢুকেছে আমার রুমে। ঢুকে বলছে বস আমার নাম রাকিব। আচ্ছা বস বলে পায়ের সামনে এসে বসেছে। বস স্যারে তো কোনো কিছু অর্ডার দিলে সেটা না শোনা, মানে না পালন করা যায় না। বস আমিই বুথ আছি, আমারে মাফ করে দিয়েন বস। এই আমার এন্ট্রি। আচ্ছা, তবে আমাদের সবসময় শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, গানে, অভিনয়ে ইত্যাদি জায়গায় আপনাকে আমরা পাবো। তবে উপস্থাপনার বিষয়ে যদি একটু জিজ্ঞেস না করি, উপস্থাপনা করছেন, আগেও করেছেন, এখনো করছেন, খুব ছোট করে একটু বলবেন। আমি উপস্থাপনা করতে ভালোবাসি,
বিটিভিতে আমি একটা অনুষ্ঠান করি আগুন জ্বলা সন্ধ্যা। হ্যাঁ। ওখানে উপস্থাপনাই শুধু না, ওটার মিউজিক ডিরেক্টর আমি, এবং আমাদের ফ্লোরে যতজন লোকজন থাকেন, দে ফিল দ্যাট ইটস বিং এ পিকনিক। তো ওইভাবেই আমার কাজ করা। আমি যেই কাজ করে আনন্দ পাই না, আমি সে কাজ করি না। যাক, আমরা বিশ্বাস করি যে আমাদের এই অনুষ্ঠানে আপনি আনন্দে ছিলেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। তোর মতো একজন শিক্ষিত ছেলে যদি ইন্টারভিউ নেয় আমার মন ভালো হবে না তো কি হবে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে কোনো একদিন, কারণ নিশ্চয়ই। আমাদের সময়ে আসলে বাধা পড়ে গেছে। নো প্রবলেম। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী খান আসিফুর রহমান আগুনের সঙ্গে। তিনি বলছিলেন তার জীবনের কথা, গানের কথা, অভিনয়ের কথা, উপস্থাপনার কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নিব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।